ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। আর শুরু করব বিপিএল এর খবর দিয়ে। চট্টগ্রাম লড়ছে খুলনা টাইগার্সের বিপক্ষে। আগে ব্যাট করছে চট্টগ্রাম এবং 175 উইকেটে এই মুহূর্তে সংগ্রহটা। গ্রাহাম ক্লার্ক একটা দারুণ সেঞ্চুরি করেছেন এবং তার সেঞ্চুরিতে ভালো সংগ্রহের পথে। যদিও গ্রাহাম ক্লার্ক 101 রান করেই আউট হয়ে গেছেন, তবে হোপফুলি এখনো 6টা উইকেট হাতে, ভালো একটা রাতের ম্যাচ হবে। এদিকে দিনের প্রথম ম্যাচে ঢাকা কিংসকে 8 উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। তানজিদ তামিমের 50-তে বরিশালকে 140 রানের লক্ষ্য দেয় ঢাকা। জবাবে তামিম মালানের ব্যাটে 4 ওভার আগেই জয় তুলে নেয় বরিশাল। চট্টগ্রামে 13 রান করে সাজঘরে ফেরেন আগের ম্যাচে সেঞ্চুরিয়ান লিটন দাস, আর রানের খাতা খোলার আগেই বিদায় নেন মুনিম শাহরিয়ার। দলীয় 48 রানে তৃতীয় উইকেট পতন হয়। 8 রান করে পিয়েরে কোয়েৎজে আউট হলে সাব্বির মোসাদ্দেকরাও 2 অঙ্কে পৌঁছেই কাটা পড়েন তানভীরের বলে। তবে 62 রান করেন তানজিদ। শেষ দিকে ফারমানুল্লাহর শাফি করেন 22 রান। 3 বল আগে 139 রানে থামে ঢাকার ইনিংস। জবাবে 8 রানের মাথায় নাজমুল শান্ত বিদায় নিলেও তামিম মালানের 117 রানের জুটিতে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় বরিশাল। 61 রান করে আউট হন তামিম। 49 রানে অপরাজিত থাকেন মালান। মানে অবসরের ঘোষণা বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলার পর এই প্রথম বিপিএল এর ম্যাচ খেললেন। আগের ম্যাচটা হওয়ার পরেই তিনি বিদায়ের ঘোষণাটা দিয়েছিলেন এবং নেমে একটা 50 দলকে দারুণ জয়ও এনে দিয়েছেন তামিম। অবশ্যই মাঠে তামিমকে দেখতে পারা হয়তো বা পুরো ক্রিকেট ভক্তদের জন্য একটা স্পেশাল কিছু। আন্তর্জাতিক অঙ্গন থেকে হয়তো বা তিনি অবসরের ঘোষণা দিলেও হোপফুলি এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটাতে অনেক এনজয় করবে সবাই দেখে। এই কারণে হয়তো বা তার ছোট তামিমও হয়তো বা চলে গিয়েছে বাবার খেলা দেখতে। একেবারে, তিনি তো বড় ভক্ত তামিমের খেলা দেখতে। ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলেন ছেলে আরহাম ইকবাল। 50 হাঁকিয়ে ছেলেকে ভালো ম্যাচ উপহার দিতে পেরে খুশি চট্টলার হিরো। ম্যাচ শেষে জানিয়েছেন বিসিবি প্রশাসনিক দায়িত্বে আসবেন কিনা তা এখনই বলার মতো অবস্থায় নেই তিনি। চালিয়ে যেতে চান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে 197 রান করেও নুরুল সোহানের কাছে হেরেছিল তামিমের বরিশাল। সেদিনও 40 রানের ইনিংস খেলেছিলেন তামিম। তবে সপ্তাহ না ঘুরতেই বদলে গেছে অনেক কিছুই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণার পর প্রথমবারের মতো ব্যাট হাতে নেমেছিলেন দেশ সেরা এই ওপেনার। ম্যাচটা আরও এক কারণে ছিল বিশেষ। তামিমের খেলা দেখার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছেন ছেলে আরহাম। তাই 50 হাঁকিয়ে ছেলেকে ভালো ম্যাচ উপহার দিতে পারায় খুশি তামিম। ঢাকা থেকে আসছে এই পার্টিকুলার এই খেলা দেখার জন্য স্পেশালি। সো হি ওয়ান্টেড টু ওয়াচ দ্য গেম, সো দ্যাটস হ্যাপি যে ও একটা ভালো খেলা দেখতে পারছে। ঢাকাকে 8 উইকেটে হারানোর ম্যাচে 48 বলে 61 রানের ইনিংস খেলেছেন তামিম। হাঁকিয়েছেন 6টি 4 ও 1টি ছক্কা। এর আগে সিলেটের বাউন্ডারি নিয়ে কথা তুললেও চট্টগ্রামের বাউন্ডারি সাইজ নিয়ে সন্তুষ্ট চট্টলার লোকাল হিরো। দ্য বাউন্ডারি সাইজ ওয়াজ গুড, দিস ইজ হাউ ইট শুড বি। কারণ আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে। সো এই জিনিসটা থাকা উচিত। আর আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট সাইজ। এই সাইজে খেলা উচিত রাদার দেন 52-53 মিটার। জাতীয় দল নাকি বোর্ডের কোনো গুরুত্বপূর্ণ পদ? তামিমকে নিয়ে ওঠা সেই প্রশ্নের একটা উত্তর তো জানিয়েছেন জাতীয় দলকে বিদায় বলে। তবে কি আসবেন ক্রিকেট প্রশাসনে? জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট মাতাতে আর দেখা না গেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন এই বাঁহাতি ওপেনার। জানালেন লেজেন্ডস লিগে খেলার কথাও। আমি চেষ্টা করব যতদিন, এখন তো রিটায়ার্ড, সো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করব। সো ওইসব খেলবো। যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো। আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যতটুকু পারি খেলতে থাকবো। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। হোবার্ট হ্যারিকেন্স, টরন্টো ন্যাশনালস, হারারে ভোল্টস সুযোগ পেয়েও 3টা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারেননি রিশাদ হোসেন। সম্প্রতি দল পেয়েছেন পিএসএল এ। প্রশ্ন উঠতে শুরু করেছে, আগে টুর্নামেন্টগুলোর মতো কি এবারও বঞ্চিত হবেন রিশাদ? রিশাদ হোসেইনের হাততালি দেয়ার কারণ জানা যায়নি, তবে রিশাদের বোলিংয়ে মুগ্ধ হয়ে দর্শকরা যে ঠিক এভাবেই হাততালি দেন এটা নিশ্চিত। শুধু দর্শক কেন, বাংলাদেশি লেগির মুন্সিয়ানায় মুগ্ধ তো গোটা বিশ্ব। সেজন্যই তো নানা দেশের নানা ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক আসে, যার সবশেষ উদাহরণ পাকিস্তান সুপার লিগ পিএসএল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রীতিমতো হটকেকে পরিণত হয়েছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ে, কানাডা, অস্ট্রেলিয়ার পর এবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলে ডাক পেলেন। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, অন্যান্য টুর্নামেন্টে যেভাবে
খেলতে পারেননি রিশাদ, কখনো এনওসি, কখনো ভিসা জটিলতায়। পাকিস্তানে কি খেলার সুযোগ হবে? প্রশ্ন এই কারণেই উঠছে যে এনওসি জটিলতায় বিগ ব্যাশ লিগের মতো টুর্নামেন্টে দল পেয়েও খেলতে পারেননি রিশাদ। জিম আফ্রো টি10-এ তাকে নিয়েছিল হারারে ভোল্টস, সেখানেও মেলেনি নো অবজেকশন সার্টিফিকেট। গ্লোবাল টি20-তেও সুযোগ এসেছিল টরন্টো ন্যাশনালস থেকে, সেখানে বাদ সাধে ভিসা। যদিও ধারণা করা যায় পাকিস্তানে ঠিকই রিশাদের খেলার সুযোগ মিলবে। মে মাসে ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। সে মাসের শুরুতে মাঠে গড়াবে পিএসএল, তাই রথ দেখা আর কলা বেচার মতো পিএসএল খেলে সিরিজের প্রস্তুতিও নেওয়া হয়ে যাবে টাইগার লেগির। নানা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেখা গেছে ক্রিকেটারদের এনওসি দেয়া নিয়ে গড়িমসি করতে। এজন্য ফ্র্যাঞ্চাইজিগুলো টাইগার ক্রিকেটারদের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করেছে। সুযোগ না পেতে পেতে রিশাদ যেন সেই দলের নাম না লেখান, নিশ্চিতভাবেই সেটাই চায় দেশের ক্রিকেট ভক্তরা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। না, কোনো খেলোয়াড় যখন জাতীয় দল জার্সিতে ভালো করেন, একটা জটিল প্রক্রিয়া এটা। আসলে কোনো লিগে যেতে দেবে কি দেবে না বোর্ড, এখানে আসলে দুই পক্ষেই কথা থাকতে পারে। তবে সুযোগের কথা বিপিএল এর ক্ষেত্রেও আছে। বিপিএল এ কতটা সুযোগ পাচ্ছেন তরুণ ক্রিকেটাররা? একদিকে মানহীন বিদেশি ক্রিকেটার নিয়ে হচ্ছে সমালোচনা, অন্যদিকে জিসান হাবিবুর রহমানরা সুযোগই পাচ্ছেন না একাদশে খেলার। অথচ এনসিএল এ টি20-তে এরাই ছিলেন পারফর্মার। নির্বাচকরাই কিভাবে যাচাই করবেন জিসানদের সামর্থ্য, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী সৈয়দ আবিদ হোসেন সামি। বিপিএল এর 11তম আসর শুরুর আগে মাহফুজ রাব্বি, আরিফুল, জিসান আলম কিংবা হাবিবুর রহমান সোহানদের মতো তরুণ ক্রিকেটাররা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিশেষ করে ক্রিকেট পাড়ায় এমন আলোচনা ছিল এনসিএল টি20-তে ভালো পারফরমেন্সের পর বিপিএল এর মঞ্চে তারা কেমন করেন সেই বিষয়টা দেখার জন্য। কিন্তু সত্যিকারের অর্থে ফ্র্যাঞ্চাইজিরা এই তরুণ ক্রিকেটারদের প্রতি খুব বেশি ইনভেস্ট এখন পর্যন্ত করেনি, বরঞ্চ পারফরমেন্স করার পরও জিসান আলমের মতো ক্রিকেটারকে পরের ম্যাচে বাদও দেওয়া হয়েছে। জিসানকে দিয়ে যদি আমরা আলোচনাটা শুরু করি, যে ম্যাচটায় জিসান আলম বাদ পড়েছেন তার ঠিক আগের ম্যাচে দলের পক্ষে জিসান সবচাইতে ভালো বোলার ছিলেন। 4 ওভার বল করে 18 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। দলের পক্ষে সবচাইতে ইকোনমিক্যাল বোলার ছিলেন, 22 বা 23-এর মতো রান করেছিলেন। ঠিক তার আগের ম্যাচটা দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন, 38 রান করেছিলেন এবং বল হাতেও বেশ ইম্প্যাক্ট এবং হ্যান্ডি কন্ট্রিবিউশন করেছিলেন। নতুন বলে দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদের সঙ্গে জিসান আলমের পারফরমেন্সটাই এখন পর্যন্ত সবচাইতে উজ্জ্বল। কিন্তু ইমিডিয়েটলি তার পরের ম্যাচটায় তাকে বাদ দেওয়া হয়েছে কোনো প্রকার কারণ ছাড়া। তার পরিবর্তে যারা বা যে দলে এসেছেন তারা কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি। এই জায়গাটায় ফ্র্যাঞ্চাইজিরা তরুণ ক্রিকেটারদের উপর আসলে খুব বেশি আস্থা রাখতে পারছে না। হাবিবুর রহমান সোহান প্রথম ম্যাচেই একটা ছক্কা মেরেছেন, এনসিএল টি20-তে যে ফ্লোতে ছিলেন, টাচে ছিলেন সেটার প্রমাণ রেখেছেন। তারপরের বলে আউট হয়েছেন, একটা ভুল তিনি করেছেন। এই একটা ভুলের জন্য এরপরে তাকে ড্রপ করা হয়েছে। আবার হঠাৎ করে একটা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে, সেই ম্যাচে খারাপ করার পর এরপর আবার তাকে ড্রপ করা হয়েছে। সবকিছু মিলিয়ে তরুণ ক্রিকেটারদের প্রতি কোনোভাবেই আস্থা রাখতে পারছেন না ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে তাদের পরিবর্তে যারা সুযোগ পাচ্ছেন, অনেক বিদেশি ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন, যাদের মান নিয়ে কিন্তু অনেক প্রশ্নের জায়গা আছে। খুলনা টাইগার্স দলটাতে ইমরুল কায়েস ব্যাটিং করছেন 6 নম্বর পজিশনে। সে জায়গায় মাহফুজ রাব্বির মতো একজন অলরাউন্ডার, যাকে আগামী দিনে অলরাউন্ডিং পারফরমেন্সে দলের ভরসার কাণ্ডারি ধরা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে, তাকেও কিন্তু সেই জায়গাটায় পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত কোনো ম্যাচই খেলতে পারছেন না। মুকিদুল মুগ্ধ ঢাকা ক্যাপিটালসের হয়ে একটা ম্যাচে দলের অন্যতম সেরা বোলার হয়ে পরের ম্যাচে আবার তিনি ড্রপ করেছেন। আবু জায়েদ রাহি তার জায়গায় সুযোগ পেয়েছেন। সবকিছু মিলে ফ্র্যাঞ্চাইজিদের টিম সিলেকশনগুলো কেন জানি না নতুন ক্রিকেটার বা তরুণ ক্রিকেটারদের ক্ষেত্রে একটা বৈষম্য সৃষ্টি করছে, সেটাই ক্রিকেট পাড়ায় এই মুহূর্তে আলোচনা হচ্ছে। দিন শেষে একটা প্রশ্ন কিন্তু চলে আসে, বিপিএলটা তাহলে কাদের জন্য? কেন তরুণ ক্রিকেটারদেরকে পারফরমেন্স করার পরও পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেওয়া হচ্ছে না? সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। হোপফুলি ফ্র্যাঞ্চাইজিগুলো এটা নিয়ে ভাববে, কারণ বিপিএল এর একটা যে মূল কনসার্নের জায়গা সেটাও কিন্তু তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়া। তবে যেতে চাই ফুটবল প্রসঙ্গে। বাংলাদেশ নিয়ে একসময় যাদের ছিল অনীহা, হামজা চৌধুরীর সতীর্থ হতে সেই প্রবাসী ফুটবলাররাই এখন ভিড় জমাচ্ছেন বাফুফের দুয়ারে। জাপান, অস্ট্রেলিয়া, সুইডেন, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র প্রবাসী হাই প্রোফাইল এসব ফুটবলারের চাওয়া একটাই, বাংলাদেশের হয়ে লাল সবুজ জার্সিতে খেলা। শুধু তাই নয়, জাতীয় ফুটবল দলের স্পন্সর হতে প্রতিযোগিতায় নেমেছে দেশ বিদেশের নামকরা সব প্রতিষ্ঠান।
দেশের ফুটবলে যেন রূপকথার এক নায়ক হামজা চৌধুরী। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক ফুটবল মাতানো এই ফুটবলার যে এখন বাংলাদেশের। মার্চে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় লেস্টার সিটির এই ফুটবলার। মাঠে নামার আগেই অবশ্য জীবনকাঠি হয়ে দেশের ফুটবলে নবজাগরণের সূচনা করেছেন হামজা। দক্ষিণ এশিয়ার শীর্ষ এই তারকার আগমনের সংবাদ এবার ঝড় তুলেছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী ফুটবলারদের মাঝে। লাল সবুজে ঠিকানা গড়তে বাফুফের দুয়ারে কড়া নাড়ছেন তারা। হামজা চৌধুরীর এই নিউজে আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত এবং বাংলাদেশের রিলেটেড যারা এক্সপ্যাট প্লেয়ার্স আছে বিভিন্ন দেশে, ইউকে, ইউরোপিয়ান কান্ট্রিজ, অস্ট্রেলিয়া, কানাডা, এমনকি আমেরিকাতেও অনেকেই আছে যারাও কিন্তু এখন ইন্টারেস্ট দেখাচ্ছে যে পসিবিলিটি আছে নাকি যে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবে কি পারবে না। সো এটাও একটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া যে একজন তারকা প্লেয়ারের এরকম একটি ডিসিশনে আমাদের এই ধরনের প্লেয়ার আনার যে দুয়ারটা সেটা কিন্তু খুলে গেল। শুধুই কি প্রবাসী ফুটবলার, দেশের ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেয়া দেশি বিদেশি পৃষ্ঠপোষক সব প্রতিষ্ঠানেও শুরু হয়েছে অলিখিত প্রতিযোগিতা। হামজা জামালদের জার্সিতে নিজেদের লোগো বসাতে বাফুফের সঙ্গে চলছে রীতিমতো দর কষাকষি। সব মিলিয়ে চলতি বছরেই প্রথমবারের মতো দীর্ঘমেয়াদে স্পন্সর পেতে যাচ্ছে জাতীয় ফুটবল দল। হামজা চৌধুরীর অ্যানাউন্সমেন্টের পরে প্রোঅ্যাক্টিভলি আমাদের দেশের বেশ কিছু মাল্টিন্যাশনাল এবং বেশ কিছু শীর্ষস্থানীয় ব্যাংক এবং শীর্ষস্থানীয় সংস্থা, কোম্পানিজ কিন্তু আমাদেরকে নিজের থেকে যোগাযোগ করেছে যে হামজা চৌধুরীকে আসলে খেলবে কিনা, উনি যদি খেলে তাহলে আমাদের প্ল্যান কি, এবং সেক্ষেত্রে জাতীয় দল পুরুষ দলের সাথে কীভাবে তারা থাকতে পারে, হাউ দে ক্যান বি এ পার্ট অফ ইট। একসময় স্পন্সরের জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের দুয়ারে দুয়ারে ঘুরেও খালি হাতে ফিরতে হয়েছে বাফুফেকে। অথচ এক হামজা চৌধুরীতে পাল্টে গেছে সেই দৃশ্যপট। স্বস্তির হাসি যেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যানের মুখে। এক্সপ্যাট প্লেয়ার্সরা বাংলাদেশের জাতীয় দলে খেলার সুযোগটা এখন খুঁজছে, কিংবা তারা অ্যাটলিস্ট সেটা কনসিডার করছে। কিছুদিন আগে হয়তো সেটা কনসিডারেশন তাদের ছিল না। সো এটা আমার জন্য ভালো নিউজ, বিকজ আমার জাতীয় দলে যদি এই ধরনের মিক্স অফ প্লেয়ার্স আসে, যে দেশীয় এবং বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন, তখন কিন্তু ওই দল কিংবা ওই ওভারঅল টিমটাকে মার্কেটিং করাও অনেক সহজতর হয়ে যায়। একসময় অর্থ সংকটে থাকা বিসিবি নিজেদের অবস্থান পাল্টেছে সাকিব, তামিম, মাশরাফিদের মতো তারকার জন্ম দিয়ে। লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীকে দিয়ে এবার ইতিহাস বদলের স্বপ্ন দেখছে দেশের ফুটবল। কিংবা ওনার পার্টিসিপেশনটা বাংলাদেশ ফুটবলের জন্য অত্যন্ত বড় একটা অধ্যায় হবে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। ন্যাশনাল টিমস কমিটি গঠন না করেই কোচ চূড়ান্ত করেছে বাফুফে। পাশাপাশি নির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই পুরুষ ও নারী দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হাভিয়ার ক্যাব্রেরা ও পিটার বাটলার। 2026 সালের এপ্রিল পর্যন্ত ক্যাব্রেরা ও ডিসেম্বর পর্যন্ত বাটলারের মেয়াদ বাড়ানোর কথা জানান আমিরুল ইসলাম বাবু। তবে নতুন চুক্তিতে কোচদের বেতনের বিষয় খোলাসা করেননি বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান। নারী ও পুরুষ দলের কোচ নিয়োগের বিষয়ে চলছিল দীর্ঘদিনের ধোঁয়াশা। দীর্ঘ নাটকীয়তার পর বুধবার সন্ধ্যায় বাফুফের এক জরুরি সভায় চূড়ান্ত হয় হাভিয়ার ক্যাব্রেরা ও পিটার বাটলারের নাম। ন্যাশনাল টিমস কমিটি এখনও গঠন না হলেও কোচ নিয়োগ চূড়ান্ত করেছে বাফুফে। সেই সাথে নির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই কোচ নিয়োগের বিষয়ে দেয়া হয় সিদ্ধান্ত। সবশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপে পিটার বাটলারের অধীনে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টুর্নামেন্ট চলাকালীন দলের সাথে কিছুটা মনোমালিন্য তৈরি হলেও সেটিকে খুব একটা গুরুত্ব দেয়নি বাফুফে। উল্টো 2 বছরের জন্য এই ইংলিশ কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমিরুল ইসলাম বাবু। যার নেতৃত্বে আমরা এই লাস্ট সাফ আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এবং যিনি আমাদের কোচ ছিলেন পিটার বাটলার, এবং তার সঙ্গে আমরা আগামী 31/12/2026 পর্যন্ত আমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করেছি, এবং মোটামুটি এটা আমাদের ফাইনাল করা হয়েছে। তবে বড় বিষয় ছিল পুরুষ দলের কোচ হাভিয়ার ক্যাব্রেরাকে ধরে রাখার বিষয়টি। তার অধীনে সবশেষ সাফে সেমিফাইনাল পর্যন্ত সাফল্য ছিল মিতুল রাকিবদের। গুঞ্জনও ছিল তার জায়গায় নতুন কোচ আসার বিষয়ে। তবে সব জল্পনা কল্পনাকে পাশ কাটিয়ে 2026 সালের এপ্রিল পর্যন্ত স্প্যানিয়ার্ডের সাথে চুক্তি নবায়ন করেছে বাফুফে। আমরা ক্যাব্রেরার সঙ্গে যে কন্ট্যাক্ট করেছি সেই কন্ট্যাক্টটা 31/4/2026, অতএব 2026 সালের এপ্রিল মাসের 31 তারিখ পর্যন্ত তার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে ছেলেদের টিমের কোচিং করানোর জন্য।
সে বিগত দিন যে ছিল কাবরেরাকে আমরা পুনরায় বহাল রেখেছি। নতুন চুক্তিতে এই দুই কোচের বেতন অবশ্য খোলাসা করেনি বাফুফে। সভাপতি তাবিথ আউয়াল লন্ডন থেকে ফিরলে এ নিয়ে বিস্তারিত জানানোর কথা বলেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ফিফার অধীনে প্রায় 10 বছর পর শুরু হয়েছে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের নতুন টার্ফ বসানোর কাজ। তবে প্রায় এক সপ্তাহ যাবৎ কাজ বন্ধ থাকলেও এপ্রিলের মধ্যেই বাফুফে মাঠ বুঝে পাবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সেই সাথে মাঠের সংস্কার কাজ চলায় অনুশীলন ও খেলা চালিয়ে নিতে বিকল্প মাঠের সন্ধানে বাফুফে। বিসিএল, সিনিয়র ডিভিশন লিগ, মেয়েদের লিগ, পাইওনিয়ার লিগ, ডেভেলপমেন্ট কাপ সহ বিভিন্ন টুর্নামেন্টের কারণে ব্যস্ত সময় পার করে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। অতি ব্যবহারের ফলে দুর্বিষহ অবস্থা 2015 সালে স্থাপিত টার্ফটির। অবশেষে তুলে নেওয়া হয়েছে সেই টার্ফ। গত মাস থেকে শুরু হওয়া এই আধুনিকায়নের কাজ বন্ধ আছে প্রায় এক সপ্তাহ। কেন কাজ বন্ধ আছে এমন প্রশ্নের জবাবে ফিফার তত্ত্বাবধানে এই কাজ হওয়ায় বাফুফের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এটা আসলে মেইনলি কাজ হচ্ছে ফিফার, আমাদের কোনো কাজ না। ফিফা এটা আসলে সরাসরি টেন্ডারের মাধ্যমে ওই কোম্পানিকে কাজ দিয়েছে। তো এই ক্ষেত্রে হলো ওই কোম্পানিটাই হচ্ছে ফিফার সাথে কমিউনিকেট করে করছে। আমাদের কাজ হচ্ছে যখন মাঠ বুঝিয়ে দিবে তখন তাদের কাছ থেকে মাঠটা বুঝে নেওয়া। নতুন টার্ফ বসাতে 2-3 মাসের বেশি সময় লাগার কথা নয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে মাঠ সংস্কার কাজ চলে কচ্ছপের গতিতে। তবে খুব দ্রুত মাঠ ফিরে পাওয়ার আশ্বাস দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। তারা হচ্ছে আমাদের মার্চের শেষে এবং এপ্রিলের প্রথম নাগাদ কাজ বুঝিয়ে দিবে। মেয়েদের জাতীয় দল, ছেলে মেয়েদের বয়সভিত্তিক দল, বাফুফের এলিট একাডেমি, বিসিএল এর ক্লাব সহ তৃণমূলের বিভিন্ন ক্লাবের অনুশীলনও হয় এই মাঠে। অনুশীলন ছাড়াও বিভিন্ন ম্যাচের ভেন্যু নির্ধারণ করা হয় এই কমলাপুর স্টেডিয়াম। মাঠ সংস্কার কাজ চলায় বিকল্প মাঠের সন্ধানে বাফুফে। এনইসির সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনে রাখছি। আমরা আশা করতেছি যে মাঠটা আমাদের বলেছিল যে জানুয়ারির শেষে বুঝিয়ে দিবে। তা আমরা আশা করছি যে এটা একটা বিকল্প মাঠ হতে পারে যে আমাদের ন্যাশনাল টিমের অনুশীলনের জন্য। এছাড়াও আমরা বিভিন্ন মাঠ নিয়ে কাজ করছি এবং অস্থায়ী ভিত্তিতে আমরা কিছু প্রতিষ্ঠানের মাঠের সাথেও কথা বলেছি। আশা করছি এই ট্রেনিং এইসব নিয়ে কোনো প্রবলেম হবে না। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।